বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ও সহকর্মীবৃন্দ, 21শে পদক প্রাপ্ত গুণীজন, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 21শে পদক 2017 প্রদান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 52 সেই মহান ভাষা আন্দোলনের বীর শহীদ তাদের প্রতি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দিন সহ যারা সেদিন রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করে গিয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনের পথিকৃৎ 48 সাল থেকে যে ভাষা আন্দোলন যিনি শুরু করেছিলেন, যার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার নেতৃত্বেই আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। মহান মুক্তিযুদ্ধে যে সকল পরিবার আপনজন হারিয়েছেন, সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং স্বজন হারাবার বেদনা নিয়ে যারা বেঁচে আছেন, তাদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই এবং ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই বছর যারা 21শে পদক পেয়েছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা লক্ষ্য করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনে যারা বিশেষ ভূমিকা রেখে গেছেন তাদেরকে, এমনকি অনেক নাম হারিয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করছি খুঁজে বের করতে। সে সাথে আরেকটি অনুরোধ আমি জানাবো, আমাদের একবারে গ্রাম বাংলায় পর্যন্ত অনেক বিজ্ঞজনেরা আছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বিশেষ বিশেষ অবদান রেখে গেছেন, কিন্তু তাদের কথা সবসময় হয়তো আমরা প্রস্তাবও আসে না, খবরও পাই না। সেজন্য আমার একটা আবেদন থাকবে যে এই ধরনের যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের নামগুলি সংগ্রহ করা এবং সেগুলি দিলে পরে আমরা বিভিন্নভাবে তাদের সম্মান জানিয়ে আমরা কৃতার্থ হব আর জাতি উপকৃত হবে। সেই জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। সুধীমণ্ডলী, 21 আমাদের শিখায় মাথা নত না করা। 21 আমাদের শিখায় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা। 21 আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা অনন্য দিন। কিন্তু এই 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করেছি, কিন্তু আজকে শুধু শহীদ দিবস হিসেবে না, সেই সাথে সাথে 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এই দিবসটি কিভাবে হলো? আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা আর বাংলাদেশ আমাদের দেশ। আমাদের হাজার বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, আমাদের নিজেদের ভাষাকে ভুলিয়ে দেওয়ার এক চক্রান্ত, গভীর চক্রান্ত শুরু হয়েছিল ঠিক যখন ওই পাকিস্তান নামে একটি দেশ হলো, যার দুটি অংশ প্রায় 1000 মাইল দূরে, 1200 মাইল দূরে, একটা পূর্ব একটা পশ্চিম পাকিস্তান গড়ে তোলা হলো। সংখ্যায় গরিষ্ঠতা বাঙালিরাই ছিল, কিন্তু দেখা গেল যে যারা সংখ্যালঘিষ্ঠ তারাই আমাদের উপর মনে হলো যেন জগদ্দল পাথরের মতো চেপে বসে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এক একে সব অধিকার কেড়ে নেবার চেষ্টা চালালো। 47 সালের ডিসেম্বর মাসে করাচিতে একটা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়, নভেম্বর বা ডিসেম্বরের দিকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, অথচ সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর কথা তারা ভুলেই গেল। কিন্তু বাঙালিরা বসে থাকেনি। যখন এই ঘোষণাটা আসলো, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যদিও সীমিতভাবে, কিন্তু তারা মিছিল নিয়ে তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, তার বাড়ি ঘেরাও করে এবং এর প্রতিবাদ জানায়।
এভাবেই কিন্তু আমাদের ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। এবং সেই সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তখন একটা উদ্যোগ নেয়। তখন আইন বিভাগের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন এবং 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ নামে একটি সংগঠন তিনি গড়ে তোলেন এবং এরপর তিনি ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সেখানে তমদ্দুন মজলিস সহ আরও অন্যান্য সংগঠন তাদেরকে নিয়ে একটা ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। 11ই মার্চ ভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং ধর্মঘটের ডাক দেয় এবং সেই থেকেই কিন্তু আমাদের আন্দোলনের যাত্রা শুরু হয়। এবং জাতির পিতার এই উদ্যোগের ফলে আমরা দেখেছি যে দেশের মানুষের ভিতরে একটা উদ্দীপনা শুরু হয় এবং বাংলা ভাষা দাবি দিবস পালন করতে যেয়ে সেই 11ই মার্চ যখন ধর্মঘট চলে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক ছাত্রনেতারা গ্রেপ্তার হয়। আবার 15 তারিখে তারা মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর 16 মার্চ আরেকটি জনসভা ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় হয়। সেই সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তখন একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। এভাবে আমাদের আন্দোলন কিন্তু চলতে থাকে। এই আন্দোলনেরই পর্যায়ে একসময় 48 সালের 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে আসে। পাকিস্তান হবার পর পূর্ব বাংলায় এটা তার প্রথম আগমন, সে কারণে আন্দোলন তখন স্থগিত করে রেখে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়। রেসকোর্স ময়দান অর্থাৎ এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে তিনি বিশাল জনসভায় ভাষণ দেন এবং সেই ভাষণ দেবার সময় ঘোষণা করলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখনই কিন্তু সেই সভা থেকেই ছাত্র সমাজ এবং জনগণ তার প্রতিবাদ করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কনভোকেশন অনুষ্ঠিত হয় কার্জন হলে, সেই কনভোকেশন অনুষ্ঠানে তিনি যখন ভাষণ দেন, সেই ভাষণেও যখন কনভোকেশনে অনুষ্ঠানে উপস্থিত ছাত্ররা যারা তার কাছ থেকে সার্টিফিকেট নেবার জন্য প্রস্তুত, কিন্তু তার ভাষণে যখন ঘোষণা দেওয়া হয় উর্দুকে রাষ্ট্রভাষা করা হবে, তখন এই কনভোকেশনে উপস্থিত ছাত্ররাও তার প্রতিবাদ করে এবং নো নো বলে চিৎকার করে। এভাবেই কিন্তু প্রতিবাদ চলতে থাকে এবং বঙ্গবন্ধু সবসময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছেন। একদিকে ভাষা আন্দোলন, অপরদিকে চতুর্থ শ্রেণী কর্মচারীদের অধিকার আন্দোলন, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সেই সাথে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল, লিয়াকত আলী খান পাকিস্তান থেকে তখন পূর্ব বাংলায় আসে, সেই সময় তার মধ্যে সেই ভুকা মিছিল পরিচালনা করা। প্রতিটি আন্দোলনের সময় কিন্তু তিনি বারবার গ্রেপ্তার হন, বারবার মুক্তি পান, আবার গ্রেপ্তার হন, আবার মুক্তি পান। এবং এই ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য ছাত্র সমাজ তখন যেটা সিদ্ধান্ত নেয় যে সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে এর প্রচারণা চালাবেন এবং সেই প্রচারণা চালাতে গিয়েও কিন্তু তিনি বারবার গ্রেপ্তার হন। এরপর 14ই অক্টোবর ভুকা মিছিল থেকে তাকে যে গ্রেপ্তার করা হয়, আওয়ামী লীগের শামসুল হক সাহেব, মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু সহ অনেক নেতাদের গ্রেপ্তার করা হয়। অনেকে মুক্তি পান, কিন্তু বঙ্গবন্ধু আর মুক্তি পাননি। 52 সাল পর্যন্ত তিনি ওই কারাগারে বন্দী ছিলেন, কিন্তু এই বন্দী থাকা অবস্থায় তিনি বসে থাকেননি। হাসপাতালে যখন তিনি চিকিৎসারত, সে অবস্থায় ক্যাবিনে যখন ছিলেন, তখন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন নাইমুদ্দিন এবং খালেক নওয়াজ। তারা গোপনে তার সঙ্গে দেখা করতেন এবং অন্যান্য ছাত্র নেতারাও দেখা করতেন এবং তখনই আলোচনা হতো যে কিভাবে এই ভাষা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এটাকে আরও সফল করা যায়। কারণ এর মাঝে বারবার নানা ধরনের ঘটনা ঘটেছে। খাজা নাজিমুদ্দিন এক সময় কথা দিয়েছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তিনি এই দাবিটা সমর্থন করবেন, আবার তারপরে সে ঘুরে যায় প্রাদেশিক পরিষদে ঘোষণা দেন যে উর্দুকে বাঙালিরা মেনে নেবে রাষ্ট্রভাষা হিসেবে। ঠিক সেইভাবে নানা ধরনের ষড়যন্ত্র যখন শুরু হয়, কাজে এই আন্দোলন অব্যাহত রাখাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী পড়ি, সেখানে আপনারা দেখবেন যে সেখানে তিনি লিখেছেন, আমি কোট করছি, পরের দিন রাতে এক
এক করে অনেকেই আসলো। সেখানেই ঠিক হলো আগামী 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। ছাত্রলীগের পক্ষ থেকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনার করতে হবে। আত্মজীবনী পৃষ্ঠা 197। সেখানে আমরা এই রাষ্ট্রভাষা মর্যাদার জন্য সংগ্রামের অনেক তথ্য সেখানে আমরা পেতে পারি। এবং তিনি নিজে তখন অনশন ধর্মঘট পালন করবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং বরিশালে মহিউদ্দিন সাহেব সেও তার সঙ্গে যোগ দিলেন। এবং ওই অবস্থায় তখন আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন ছিল। প্রাদেশিক পরিষদের যে অধিবেশনটা তখন বসতো জগন্নাথ হল। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা যে জগন্নাথ হল যেটা ভেঙে পড়েছিল এবং যেখানে অনেক ছাত্র মারা গিয়েছিল, সেই জায়গাটাই ছিল প্রাদেশিক পরিষদের অ্যাসেম্বলি হল। সেখানেই তখন প্রাদেশিক পরিষদের অধিবেশন বসতো। কাজে সেই সময় যেহেতু বাজেট অধিবেশন এবং প্রাদেশিক পরিষদের অধিবেশন, তখন ছাত্ররা সিদ্ধান্ত নিল ওই দিনই তারা এই ভাষার দাবি নিয়ে মিছিল করবে। যে মিছিলে গুলি হলো, যেখানে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দিন সহ আরও অনেক জানা অজানা শহীদ তারা আত্মাহুতি দিল। এবং এই রক্তের মধ্য দিয়েই কিন্তু, এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে মর্যাদা আসনে অধিষ্ঠিত করবার সংগ্রাম আরও ব্যাপকতা পেল। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, তখনও আপনারা জানেন যে এমার্জেন্সি ডিক্লেয়ার করে 92 ক ধারা দিয়ে সেই সরকার উৎখাত করা হলো। কিন্তু এরপর 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন সৈয়দ সাহেব প্রধানমন্ত্রী হন এবং আওয়ামী লীগ সরকার গঠন করে পাকিস্তানের যে শাসনতন্ত্র রচনা হয়, সেই শাসনতন্ত্রে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই বাংলা ভাষা প্রথম শাসনতন্ত্রের স্বীকৃতি পেল, রাষ্ট্রভাষার মর্যাদা পেল। এবং আওয়ামী লীগ সরকারই 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়। এবং শুধু শহীদ দিবস হিসেবে ঘোষণাই দেয়নি, শহীদ মিনার তৈরি করবার জন্য, যেখানে ছাত্ররা গুলি খেয়েছিল, এই জায়গাটায় মেডিকেল কলেজের হোস্টেল তখন ছিল, বেড়ার ঘর, টিনের চাল দেওয়া হোস্টেল ছিল, তার পাশেই সামনে রাস্তায় এই গুলিটা হয়। কাজে ওই জায়গায় শহীদ মিনার করবার প্রকল্প গ্রহণ করে এবং বাজেটে টাকা দেয় এবং শহীদ মিনার নির্মাণ কাজও শুরু করে আওয়ামী লীগ সরকার। আমাদের দুর্ভাগ্য যে একটা কাজ শুরু করলে তারপরে একটা বাধা আসে। 58 সালের 7ই অক্টোবর আইয়ুব খান পাকিস্তানে মার্শাল ল ডিক্লেয়ার করে এবং তিনি নিজেকে নিজের রাষ্ট্রপতিও ঘোষণা করে। সাথে সাথে আমাদের শহীদ মিনার নির্মাণের কাজও বন্ধ হয়ে যায়। এবং আপনারা জানেন যে বাংলা ভাষাকে কিভাবে বাদ দেওয়া যায় তার জন্য নানা ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছিল। এক সময় আসে আরবি হরফে বাংলা লেখা হবে, রোমান হরফে বাংলা লেখা হবে, নানা ধরনের প্রস্তাব তখন পাকিস্তানি শাসকদের কাছ থেকে আসে। আইয়ুব খানের সময় আসলো রোমান হরফে বাংলা লেখার প্রস্তাব, যেটার প্রতিবাদ সবসময় ছাত্র সমাজ করেছে। আমরাও ছাত্র হিসেবে সে সময় এর প্রতিবাদ এবং আন্দোলনে অংশগ্রহণ করেছি। এভাবে বারবার আমাদের ভাষার উপর আঘাত আসতে থাকে আর বারবারই এদেশের মানুষ প্রতিরোধ গড়ে তোলে। ভাষা আন্দোলনের পথ বেয়েই কিন্তু জাতির পিতা 6 দফা দেন, যেটা বাংলাদেশের মানুষের এক স্বাধিকার আদায়ের সংগ্রামের পথ। আর সেই 6 দফা দেওয়ার পর তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। ছাত্র সমাজ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 6 দফার সাথে সহ 11 দফা দিয়ে যে গণ অভ্যুত্থান ঘটে, তারই ফলে তিনি মুক্তি পান। 70 নির্বাচনে আমরা জয়লাভ করি। 71-এর 7ই মার্চ তার যে ঐতিহাসিক ঘোষণা শরদি উদ্যানে, ওই শরদি উদ্যান অর্থাৎ তখন ওটা রেসকোর্স মাটি ছিল, সেখানেই তিনি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই ঘোষণা দিয়ে বাঙালির স্বাধীনতার সংগ্রাম এবং গেরিলা যুদ্ধের জন্য সকল প্রস্তুতির আহ্বান তিনি জানিয়েছিলেন। এবং তার আহ্বানে তখন পাকিস্তানি সামরিক জান্তা, যেহেতু গণঅভ্যুত্থানের পর 69 সালে আইয়ুব খানের পতন হয়, ইয়াহিয়া খান সরকার গঠন করে, কাজী তার বিরুদ্ধে আবার এদেশের মানুষ রুখে দাঁড়ায় এবং অসহযোগ আন্দোলনের তিনি ডাক দেন। সেই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই এবং 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা শুরু করে এবং যে মুহূর্তে তারা এই আক্রমণ চালায়,
ঠিক তার পরপরই জাতির পিতা 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যাবার আহ্বান জানান। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। আজকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পাকিস্তানিদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তারা এই কিছুদিন আগে একটি পুস্তক বের করে। 25শে মার্চ থেকে তারা যে গণহত্যা শুরু করেছিল, সেই গণহত্যার ছবিগুলিতে তারা এই হত্যাকাণ্ড যে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল আর তাদের সাথে পরবর্তীতে যোগ দেয় রাজাকার বাহিনী, আল-বদর, আল-শামস বাহিনী, এই দেশীয় কিছু কুলাঙ্গার। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ওই গণহত্যার ছবিতে সেগুলি মুক্তিযোদ্ধারা হত্যা করেছে বলে সেই ক্যাপশন দিয়ে তারা সেই রিপোর্ট তৈরি করে সব জায়গায় বিলি করার চেষ্টা করছে। আমি মনে করি যে এখন আমরা স্বাধীন দেশ, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল, বিশ্বব্যাপী বাংলাদেশ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই সময় এই ধরনের অপপ্রচার এখনো তারা করে যাচ্ছে, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। তাই 25শে মার্চকে একটা গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করা, এবং এ ব্যাপারে আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃতি পাওয়ার আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ সে সময়ে যে জঘন্য ঘটনা তারা ঘটিয়েছিল, দিনের পর দিন এদেশের মানুষকে হত্যা করেছে। আমরা 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতা, কোনো দলের নেতা, আমি নাম ধরেই বলতে চাই, বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে 30 লক্ষ শহীদ মৃত্যুবরণ করে নাই, শাহাদত হয় নাই, এটা সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে জঘন্য কথা বলতে আর কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে পাকিস্তানিদের এই অপপ্রচার আর তার এই বক্তব্যে কোনো সূত্র আছে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই সুরেই যেন তিনি কথা বলার চেষ্টা করছেন, এবং শহীদের রক্তের সাথে বেইমানি করা এবং শহীদদের প্রতি অবমাননা করা ছাড়া আর কিছুই না। কখনোই পৃথিবীর কোনো দেশে এভাবে কত গণহত্যা হলো সেটা সবাই দেখে না, কিন্তু গণহত্যা যে হয়েছিল এবং কত মানুষ যে মারা গেছে সেটার চিহ্ন তো আজকে সমগ্র বাংলাদেশে। বাংলাদেশের প্রায় এমন কোনো পরিবার নাই যে পরিবারে কেউ না কেউ এভাবে জীবন দিয়েছে। কাজী মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে, আর দেশের ভিতরে অভ্যন্তরে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করা হয়েছিল, এটা তো প্রত্যেকেই সেই ঘটনাগুলি জানা আছে। অথচ সেটা নিয়ে প্রশ্ন করা বাঙালি জাতির প্রতি চরম অবমাননা। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তার প্রতি চরম অবমাননা ছাড়া আর কিছুই না। যাক, আমরা 96 সালে যখন সরকার গঠন করি, সে সময় আমরা দেখলাম কানাডা প্রবাসী কিছু দেশের মানুষ কয়েকজন মিলে তারা একটা কমিটি করে, সেটা হচ্ছে ভালোবাসি মাতৃভাষা। এই কমিটির মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি ছিলেন, তার মধ্যে আমাদের বাংলাদেশেরও প্রতিনিধি ছিলেন। রফিক আর সালাম নামে 2 বাঙালি ভদ্রলোক, তারা আমার সাথে যোগাযোগ করলেন এবং তারা জাতিসংঘে একটা আবেদন করেছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য। জাতিসংঘ সাধারণত কোনো সদস্য দেশের প্রস্তাব ছাড়া গ্রহণ করে না। এই কথাটা যখন সালাম এবং রফিক দুজন আমাকে জানালেন, এবং তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব, সঙ্গে সঙ্গে সাদেক সাহেব আমাকে বললেন যে আমরা আমাদের দেশের পক্ষ থেকে আমরা এটা আবেদন করব। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘে আবেদন জানাই, এটা ইউনেস্কোতে আমাদের প্রস্তাব পাঠাতে হয়। আমরা প্রস্তাব পাঠাই, প্রতিটি দেশের সাথে আমরা যোগাযোগ করি, 21শে ফেব্রুয়ারি সমস্ত ঘটনা আমরা তুলে ধরি, আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন দেশের আমরা আমাদের এই সকল তথ্য প্রেরণ করে আমাদের প্রত্যেকটা দেশের দূতাবাসকে আমরা নির্দেশ দিই, সেই দেশের যারা মানে জনপ্রতিনিধি অথবা দেশের সরকার অথবা অন্যান্য যাদের সঙ্গে যোগাযোগ করা, সকলের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং আমরা সত্যি আনন্দিত যে তাদের এই উদ্যোগটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা সেই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েই আমরা যে প্রস্তাবটা প্রেরণ করি, এই প্রস্তাব 17ই নভেম্বর 99 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর যে
জাতীয় সম্মেলনটা হয় সেই সম্মেলনে এখানে ভোটাভুটি হয়, কিন্তু আমরা ভোটে জয়ী হই। বলতে গেলে আসলে সকলেই আমাদের সমর্থন করে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা হলো, যেহেতু এটা আমাদের প্রস্তাবে এসেছে এবং 21শে ফেব্রুয়ারি আমরা একদিকে যেমন শহীদ দিবস হিসেবে পালন করি, কিন্তু আজকে এটা আমাদের একটা মর্যাদার বিষয়ও। এবং আপনারা জানেন যে জাতির পিতা যখন স্বাধীনতার পর প্রথম জাতিসংঘে ভাষণ দিতে যান, তখন তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আমিও প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত যতবার জাতিসংঘে ভাষণ দিয়েছি, আমি প্রতিবার বাংলা ভাষায় আমার ভাষণ দিয়ে থাকি। কারণ এই ভাষা আমার মাতৃভাষা, আমরা রক্ত দিয়ে এটা অর্জন করেছি। কাজে এই ভাষার মর্যাদা এটা আমাদের অবশ্যই দিতে হবে। আমরা সারা বিশ্বের মাতৃভাষা যাতে হারিয়ে না যায়, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাও যেন হারিয়ে না যায়, সেই জন্য আমরা উদ্যোগ নিই, একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলি। এবং সেটা ভিত্তিপ্রস্তর স্থাপনে তখনকার জাতিসংঘের মহাসচিব ছিলেন কোফি আনান। আমার আমন্ত্রণে তিনি ঢাকায় আসেন এবং আমরা তাকে সঙ্গে নিয়ে এই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 2001 সালের পর আমরা সরকারে আসতে পারিনি। তখন মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, কারণ বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে যথারীতি তারা সেটা বন্ধ করে দেয়। আমাদের সৌভাগ্য যে 2008 সালের নির্বাচনে জনগণের ভোট পেয়ে যখন আবার সরকার গঠন করি 2009 সালে, তখন আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। এখানে বিভিন্ন দেশের ভাষা, মাতৃভাষা নমুনা সংগ্রহ করা হচ্ছে, গবেষণার ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং অনেকে এখানে এই গবেষণা চালাচ্ছেন। এবং বহু দেশের হারিয়ে যাওয়া মাতৃভাষার স্ক্রিপ্ট এবং অন্যান্য তথ্য আমরা ধীরে ধীরে এগুলি সংগ্রহ করে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটাকে আমরা এখন পরিচালনা করে যাচ্ছি। কাজে আমাদের একটি কথাই বারবার মনে হয় যে বাঙালি জাতি যখন যা কিছু অর্জন অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক সংগ্রামের মধ্য দিয়েই আমাদের অর্জন করতে হয়, কিন্তু সেই অর্জনগুলি আমাদের ধরে রাখতে হবে। কোনো মতেই যেন এই অর্জনগুলিকেও আবার ভবিষ্যতে নস্যাৎ করতে না পারে, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। আমরা আজকে যারা আমাদের 2100 পদক পেয়েছেন গুণীজন, আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ গুণীজনদেরকে সম্মান করা, তাদের কদর দেওয়া, এটা আমাদের আমি মনে করি জাতি হিসেবে একান্তভাবে গুরুত্বপূর্ণ। কারণ তাদের পদাঙ্ক অনুসরণ করেই তো এদেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে, তারাও শিখবে। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, গবেষণা, সমস্ত বিজ্ঞান চর্চা থেকে সর্বক্ষেত্রেই আমাদের যে মেধা তা বিকাশের সুযোগ পাবে। এবং আমাদের আগামী প্রজন্ম একদিকে যেমন আমাদের ইতিহাস তাদের জানতে হবে, গৌরবের ইতিহাস, যা আমরা রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেই চেতনা যেন কখনো নস্যাৎ হয়ে না যায়। এবং আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি, কারো কাছে মাথা নত না করা, কারোর কাছে মাথা নত করে আমরা চলবো না। আমাদের যতটুকু সম্পদ, যেটা জাতির পিতা বারবার বলেছেন, সেই সম্পদটুকু কাজে লাগিয়েই আমরা বিশ্বসভায় আমাদের নিজেদের আপন মহিমায় আমরা গৌরবান্বিত হব, নিজেদেরকে গড়ে তুলব এবং সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে চলবো। এটাই হবে এদেশের মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজে আগামী প্রজন্মকেও আমি সেই আহ্বানই জানাবো যে নিজেদেরকে প্রস্তুত এভাবেই করতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলবো। আর আমাদের গুণীজন, আজকে আমরা হয়তো সকলকে পুরস্কৃত করতে পারছি না, কিন্তু তারপরেও যতজনকে আমরা পেয়েছি, এরই মধ্যে দিয়ে প্রেরণা, শক্তি এবং মেধার যে মনন, তার চর্চা একটা উৎসাহ যোগাবে আমাদের নতুন প্রজন্মকে, সেটাই আমরা মনে করি। কাজে আমি সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই
এবং আমরা চাই আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ দেশ হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্যের হাত থেকে, মাদকাসক্তির হাত থেকে দেশকে মুক্ত করে একটি উন্নত, সমৃদ্ধ, সম্মানিত জাতি হিসেবে বিশ্ব সবাই যেন আমরা চলতে পারি, সেইভাবেই আমরা এই দেশকে গড়তে চাই। কাজেই ২১ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে মাথা নত না করার, আপন মর্যাদায় এগিয়ে চলার, সেই এগিয়ে চলার আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও যারা পুরস্কার প্রাপ্ত তাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।